উচ্চ ঘনত্বে গুলশা চাষ। বাড়ির আঙিনায় ৬০ পুকুরে ২০০ মন খাবার খাওয়ানোর পর মাছ হারভেস্ট চলছে। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের আতকাফাড়া গ্রামের মাসুদ ভাইয়ের পুকুর পাড়ে। মাসুদ ভাই একজন পুরাতন চাষি, অভিজ্ঞ চাষি। দীর্ঘদিন ধরে উনি শিং মাছ চাষ করছিলেন। এই বছরই উনি উচ্চ ঘনত্বে এই গুলশা চাষ করেছেন। এই অভিজ্ঞ চাষি মাসুদ ভাইয়ের মুখোমুখি হব, চলুন আমার সাথে। মাসুদ ভাই, জি ভাই, আপনার পুকুরটা কতটুকু বললেন? পুকুরটা হলো মোট জায়গা হলো 70 শতক, আর পানি আছে 60 শতক। জলাকারটা 60 শতক। 60 শতক। গভীরতা কতটুকু আছে? 9 ফিট। 9 ফিট। এটা তো আপনার প্রথম বেস নাকি গুলশার? গুলশার প্রথম বেশ। কত হাজার পোনা দিয়েছিলেন? 1,40,000। 1,40,000। মাছটা বর্তমান বয়স কত মাস? মাছটা বর্তমান 8.5 মাস। 8.5 মাস। পোনাটা কত লাইনে কিনেছিলেন? আমরা কিনছিলাম 3,000। কত করে পিস? এখানে কিনছিলাম 60 পয়সা। 60 পয়সা পিস। খাবার কি ছিল আপনার? খাবার হলো কোয়ালিটি। কত টন গেছে এ পর্যন্ত? 8 টন প্লাস, 8 টন 200 কেজি। অর্থাৎ 200 মন 200 কেজি। 200 মন 200 কেজি। এই পর্যন্ত যে মাছটা আপনি চাষ করে নিয়ে আসছেন, জি। কোনো রোগবালাই দেখা না, দিয়েছে? ইনশাল্লাহ কোনো রোগ বালাই দেখা দিচ্ছে না। কোনো সময় ওষুধ লাগবে না ইনশাল্লাহ। উপন্যাসক, জীবাণুনাশক, এছাড়া আর কিছু গ্যাসের ডোজ, এছাড়া কিছু লাগবে উপন্যাসক, জীবাণুনাশক, গ্যাসের ডোজ, অর্থাৎ মাসিক যে রুটিনটা আছে এটা ছাড়া বাহিরে কিছু লাগে না? না, কিচ্ছু লাগে না ইনশাল্লাহ। মিশ্র কি মাছ আছে আপনার? বাংলা আছে। বাংলা কতগুলো আছে? 200 রুই আছে। শুধুমাত্র রুই? কাতল আছে 50টা। আর কি আছে? সিলভার আছে 50টা। তার মানে টোটাল মাছ হচ্ছে আপনার 300 বাংলা। 300 বাংলা। বাংলাগুলো কত লাইনে ছাড়া ছিল? কয়টা কেজি ছাড়া ছিল? বাংলার এখানে সারা দিল 5টা থেকে 6টা কেজি। 5 থেকে 6টা কেজি। বড় মাছ এলো পাই নাই, 5টা থেকে 6টা কেজি। আপনার এই মাছটা কি আপনি কোনো বিক্রির আগে কোনো কসরা টালি করেছিলেন? চালি করছিলাম একটা 30টা কেজি আছে। 30টায় বিক্রি করছেন কয়টা কেজি? 30টা করে বেচছি। কত রেট কত? আমি হলাম 23,000, আর হলো 22,500। সাব্যস্ত হচ্ছে কোথায়? আব্বাস তো বাদে নিজেরা মানুষ মাঝামাঝি দাঁড়াই করে 23,500 বলছে। ব্যাপারী কি? ব্যাপার হলো বাসার ভাই। কোথায় বাড়ি ওনার? তারাকান্দা। তারাকান্দা। ওনার নাম্বারটা আপনার কাছে আছে? জি, নাম্বারটা আছে। আচ্ছা, ইনশাল্লাহ নাম্বারটা আমি স্ক্রিনে দর্শক দিয়ে দিব। ব্যাপারী ভাইয়ের ওনার নাম হচ্ছে বাসার ভাই। বাসার ভাই। আপনার ওই উনি আজকে কত মন মাছ নিবে? 50 মন। আপনার পুকুরে কত মন মাছ টার্গেট দিয়েছেন আপনি? 120। 120 মন। 8 টন 200 কেজি খাবার। 200 কেজি। 8 টন 200 কেজি খাবারে 220 মন টার্গেট দিয়েছেন আপনি। জি। আজকে তো প্রথম বিক্রি। প্রথম বিক্রি। আপনার টোটাল পুকুর কটা রয়েছে? পুকুর আছে 5টা। কি কি মাছ রয়েছে আপনার? শিং, গোলশাই। শিং আর গুলশা। আর শিংটা যেটা আছে আপনার, এটা কত শতকে কত হাজার আছে? 2 লাখ আছে 30 শতক। এটা দ্বিতীয় বীজ। শিংয়ের দ্বিতীয় বেচ। দ্বিতীয় বীজ। কত টন গেছে আপনার? 6 টন রানিং। ঠিক, এটা ওইটাতে কোয়ালিটি সব কোয়ালিটি। আপনার গত বছর যে দ্বিতীয় বেচ বললেন, তার মানে আগে একটা বেচ আপনি করেছিলেন? আরেকটা বেচ করেছিলাম। ওইটাতে কত মন মাছ হয়েছিল তখন গত বছর? এটাতে মাছ হইলো 212 মন। কি রেট বিক্রি ছিল এটা? এই 20 টাকা বিক্রি ছিল। 10,500 গ্যাট পাইলাম একটা 10,700। 10,700 টাকা মন। জি। 30 শতকে 212 মন। 12 মন। বাহ, মাশাআল্লাহ, ভালো মাছ মাশাআল্লাহ, হয়েছে। আল্লাহর রহমত ভালো হয়েছে। আপনি তো অনেক পুরাতন এবং অভিজ্ঞ একজন চাষি। অভিজ্ঞ। না না, আপনি অনেক পুরাতন, আমি জানি মাসুদ ভাই। আপনি যতটুকু জানি, মানিক ভাইয়ের কাছ থেকে আমি অনেক তথ্য আপনার সম্পর্কে নিয়েছি। ক্ষুদ্র মানুষ আমরা। না, আপনি অনেক অভিজ্ঞ চাষি, পুরাতন চাষি। আপনার এই ক্যাটফিশ চাষের আপনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তো ইনশাল্লাহ মাসুদ ভাই, জি ভাই, এই যে উচ্চ ঘনত্বের চাষটা আপনি গুলশা চাষটা করলেন প্রথম, এটা কিন্তু আপনার গুলশার বেচ। প্রথম গোলশার বেশ। আপনার জার্নিটা কেমন ছিল, কি মনে হয়েছে? ভালোই, মানিক ভাই হেল্প করছে। মানিক ভাই হেল্প করছে না? জি। কিরকম ছিল জার্নিটা আপনার? আমার হলো মানে কি ভয় ভয় লাগছে কি আপনার? ভয় লাগছে না, ভয় লাগছে হলো ওই যে কারেন্টটা যে বলা দেখে নাই। হ্যাঁ। আর এখন মাছ বিক্রি করলাম না, জেনারেটর চালাইতে পারি না, পেট্রোল নাই। আপনার জেনারেটরটা কি পেট্রোল চালিত? পেট্রোল চালিত। তাহলে পেট্রোলের সংকটের কারণে মাছ বিক্রি করে দিলাম। মাছটাকে আপনার বিক্রি করার ইচ্ছা ছিল না? না, বৈশাখ মাস মানিক ভাই বলছিল যে আচ্ছা বৈশাখ মাসের 15 করে দিয়ে ডিমটা পরিপক্ক হলে মাছটা ওজনে আরো বাড়বে। বাদা কালকে বললাম যে মানিক ভাই কারেন্ট না থাকলে পেট্রোলও নাই, মাছ কেমনে রাখবো, রাখার তো উপায় নাই, পেট্রোল নাই। 500 লিটার হলো আমি মাছ বেচলাম না পেট্রোল পাইলে। কিন্তু এখন যে বাজারটা কিন্তু খুব ভালো না। এরপরও ইনশাল্লাহ যা আছে আমার কপালে, মালিক যা রাখছে তাই মাইনা নিচ্ছে। কারণ আচ্ছা, বাজারটা এরকম হওয়ার কি কারণ কোনো আপনার কাছে জানা আছে? বাজার তৈল হলো চতুর্দিকে ভাইরাসের চাপ দিছে। কেন ভাইরাসটা চাপ দিয়েছে এই মুহূর্তে? এই যে শিলাবৃষ্টি হইতেছে, আবহাওয়া খারাপ,
এই সেই কারণে হঠাৎ টানা বৃষ্টির ফলে হ্যাঁ, এই যারা পুকুরের পরিপূর্ণ ডোজ করে নাই, হ্যাঁ, এর আর একটু সমস্যা তাই না মানিক ভাই? যারা পরিপূর্ণ ডোজটা করে নাই, ডোজের গ্যাপ দিছে বা কোনো কারণে যত্ন ত্রুটি হয়েছে, হ্যাঁ তাদের পুকুরগুলোতে এই সমস্যাগুলো দেখা সমস্যা দিয়েছে। তাড়াতাড়ি দেখা দিছে পুরাতন চাষি, অভিজ্ঞ চাষীদের পুকুর কিন্তু সমস্যাগুলো দেখা দেয়। দেখা যায় না, এর ওর মনের মধ্যে ভাই বয় আছে, বালা গুন্ডা হয়তো ঠিক নাই, এই জন্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই লেগে যে একটা বুকপুর আপাতত বেচে লাই, আর একটার মাথা গুলছে আর একটার মাথায় শিং। আপনার টার্গেটটাকে মিলবে? ভাই আমার টার্গেট তো যে মানিক ভাই আছে, কোনো সময় মিস হয়েছে না, যে মিস হয় না, না? জি না, মোটামুটি এখন কাছাকাছি থাকে। ভাবদা করছে যে 5টা বীজ, যতবার যত মন কইছে অত মনে হয়েছে। আপনার এই পুকুরটাকে নির্দিষ্ট কোনো হিসাব আছে কত মন, মানে কত লক্ষ টাকা আপনার খরচ হয়েছে? 12 লক্ষ টাকার মতন খরচ। 12 লক্ষ টাকা খরচ হয়েছে আপনার, না? অর্থাৎ খাবার, মেডিসিন সব মিলিয়ে, সব মিলে, বিদ্যুৎ বিল তো আছে এখানে, বিদ্যুৎ বিল, আপনার জেনারেটরের বিল আছে, জেনারেটর বিল সব মিলে। মানিক ভাই। জি ভাইজান। মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা গোলসা মাছের সফলতা গল্পটা শুনলাম। জি এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝুঁকি রয়েছে। জি ভাই। আমি শুধু সফলতাটা উঠাতে চাই না, জি ভিতরে যে গল্পটা রয়েছে, ঝুঁকির গল্পটা যেটা রয়েছে, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। মানে প্রথমে জানতে চাইবো মাসুদ ভাইয়ের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়, সম্পর্কটা কিভাবে তৈরি হয়? মাসুদ ভাইয়ের সাথে আমি যখন বিএনএফ এ জয়েন করি নেত্রকোনায়, তার 1 বছর পরে আমি লক্ষ্মীগঞ্জ থেকে মদনপুর যাচ্ছি। এই যে পুকুরটা, যে পুকুর পাড়ে আমরা এখন বসে রয়েছি, এই পুকুর পাড়ে মাসুদ ভাই তেলাপিয়া এবং বাংলা মাছ অল্প কিছু শিং সমন্বিত করছিল, খাবার দিতেছে। তা আমি পুকুর পাড়ে দাঁড়াই, বাইরে সালাম দিলাম পরিচয়। এর আগে আমরা একে অপরকে চিনি না, তো পরিচিত হইলাম। তখন উনি 5,000 তেলাপিয়া মাছ দিছিল, এটা আমার 30,000 শিং দিছিল, অল্প কিছু বাংলা আজ থেকে দিছিল। কত বছর আগে এটা? আজ থেকে এটা 2018 সালের কথা। তো আমি বললাম যে ভাইজান, তেলাপিয়া মাছ করলেন, শিং বাংলা সমন্বিত, ঠিক আছে, কিন্তু তখনকার সময়ের যে আসলে বাস্তবতা সব মিলাই বলছি যে এটাতে আসলে যে প্রফিট হবে, এই প্রফিটে তো আপনি সার্ভাইভ করতে পারবেন না, আপনার সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। এই একটা পুকুর দিয়ে আসলে বছর যদি 1 লাখ টাকা আয় হয়, আপনি তো চলতে পারবেন না, নিজের খরচ আছে। তো ভাই বললো যে ভাই তাহলে কি করা উচিত? তখন আমি বলছি ঠিক আছে, আমার ফোন নাম্বারটা ওনাকে দিলাম। ঠিক 1 সপ্তাহ পরেই আরও অনেক কথা হয়েছে, এর ভিতরে আরও অনেক কথা হয়েছে। 1 সপ্তাহ পরে ভাই আমাকে ফোন দিল, আসলে যে তেলাপিয়া ছিল এটা বিক্রি করলো, বিক্রি করে পুকুর খনন করা হইলো। খনন করে আমি 80,000 পাবদা দেয়া, ওনাকে ক্যাটফিশে 1 লক্ষ পাবদা, হ্যাঁ ক্যাটফিশে আপনি হ্যাঁ, আমি আমাকে- ক্যাটফিশে প্রথম তাকে উদ্বুদ্ধ করলাম। 1 লক্ষ পাবদা, আমার এখনো মনে আছে 5,100 কেজি ছিল পোনাটা, রামনগরের নুরনবাইয়ের কাছ থেকে পোনাটা এনে দিয়েছিলাম। তো আমি তাকে টানা 5 বছর পাবদা করা এই পুকুরটার মধ্যে আমি গুলশায় আনছি। ওকে, দেন আরও যে 3টা পুকুর আছে, ওগুলোর মধ্যে আমি পাঙ্গাস করাইছি, কই করাইছি। দেন আমি লাস্ট 3 বছর ধরে তারা শিঙে আনছি। অর্থাৎ তার যে চাষ কৌশল তাকে শিখায়া, একটা অভিজ্ঞতার জায়গায় পরিপূর্ণ করিয়া তারপরে আমি শিং এবং গুলশা চাষে তাকে আমি উদ্বুদ্ধ করছি। এর আগে আমি তাকে গুলশা এবং শিং চাষে উদ্বোধন করছি, আমি মানাই করছি। অল্প লাভ হোক, কিন্তু আগে শিখতে হবে, বুঝতে হবে। এখন এই যে গোলসা চাষটা, উচ্চ ঘনত্ব গোলসা চাষটা, এটা কিন্তু প্রচুর লাভজনক। জি, এটাতে ঝুঁকি কি পরিমাণে রয়েছে? ঝুঁকির যে বিষয়টা হচ্ছে, এটা আপনার কংসের গভীর জলের একটা মাছ, ঠিক আছে। এটা যখন বাণিজ্যিক কালচারে আসছে, শুরুতে কিন্তু আপনার গুলশা অনেকেই ভয় পায় চাষ করতে পারতেছে না, কারণ গুলশাতে কোনো ব্যাকটেরিয়ান কিংবা কোনো মানে আপনার ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হইলে, দেখা গেছে আপনার কোনো ভাইরাল ইনফেকশন হইলে 1 রাত্র পুকুর চাষিকে সময় দেয় নাই। আর এখন লাস্ট 2 বছর ধরে আবার গুলশা খুব ভালো হচ্ছে। তার কারণটা হচ্ছে চাষিরা এটার যে একটা চাষ কৌশল আমাদের এটা জেনে ফেলছে। হ্যাঁ, জেনে ফেলছে বলছে আবার সব অঞ্চলে না, বাংলাদেশের যেসব অঞ্চলে সমৃদ্ধ চাষিরা সফলভাবে বেচ তুলছে, আমরা যেসব অঞ্চলে কাজ করি, আমরা ওইটা নিয়ে ব্যাপক গবেষণা করছি। কি কারণে, কোন স্টেজে যায় মাছটা কি ধরনের সমস্যায় হয়, এগুলো আস্তে আস্তে পথ পাড়ি দিতে আমরা এখন একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসছি, যে এই ফর্মুলাটা অবলম্বন করলে মোটামুটি 85-90% পর্যন্ত একটা নিরাপদ জোনে থাকা যায়। ডেলি ঠিক আছে। মানিক ভাইয়ের সাথে আমার কথা একবার আমি বলছি, প্রতিদিন কথা হয়েছে আপনার সাথে? প্রতিদিন Everyday। খাবার দেয়া, মানিক ভাই এই অবস্থা, এই খাবার খাইছে, আজকে খাবার খাইছে না, মাছের এই সমস্যা, পরামর্শ আমি ডেলি লইছি, তার কাছ থেকে লইছি। এরপরে আমার বন্ধু বান্ধব আছে, আপনারা আসুন, সকলের কাছ থেকে লইছি যে এই ব্যাপার। আপনি পরিপূর্ণ অভিজ্ঞতা থাকার পরেও আপনি কিন্তু পরামর্শ কন্টিনিউ নিয়েছেন। হ্যাঁ, প্রতিদিন একদিন 2-3 মিনিট আলোচনা হয়েছে। আপনার গুলশা চাষটা করতে গেলে শুরুটা আপনার কি কি বিষয়ে, আপনার বায়োসিকিউরিটি বিষয়ে কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত? মানে প্রথম বিষয়টা হইলো ভালো হ্যাচারি থেকে ভালো রেণু সংগ্রহ করতে হইব। ব্রুট ভালো মানে ব্রুট হইতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইনব্রিডিং মুক্ত ব্রুট হইতে হবে, রাইট। এবং সব পুকুরে গুলশা হয় না।
গুলশার জন্য দোআঁশ মাটির পুকুরগুলো উপযুক্ত, বেশি উপযোগী, এবং বেলে দোআঁশ মাটিতেও ভালো গুলশা হয়। এঁটেল মাটিতে হবে না। এঁটেল মাটিতে ভালো হবে না। এঁটেল মাটিতে অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু না করাটা ভালো। তো গুলশার যে জিনিসটা হচ্ছে আপনার গুলশার পুকুরটা গভীরতা মিনিমাম, গভীরতা এখন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমরা 8 থেকে 9 ফুটের নিচে গুলশাতে যাই না, সাধারণত সর্বনিম্ন 7 ফিট এর নিচে আসা যায় এর না। নিচে আসা যায় না। উপরে থাকলে ভালো। হ্যাঁ, 5 ফিট পানিতে গুলশাটা ভালো হয় না। গুলশাটা মূলত আপনার কত শত পুকুরে নিয়ে শুরু করলে সবচেয়ে স্ট্যান্ডার্ড হয়? জি, গুলশার জন্য আদর্শ পুকুর হচ্ছে 50 শতক। 50 শতক নিচে আসা যাবে না। হ্যাঁ, নিচে 50 শতক, 30 শতক, 60 শতক, ঠিক আছে। এই পুকুরগুলাই ভালো, কারণটা হচ্ছে ইন কেস আপনার 100 কেজি এসে মাছটা সমস্যা হইলো, ঠিক আছে, সমস্যা হলে যাতে দ্রুত আপনি হারভেস্টিং করতে পারেন। একটা 1 একরের পুকুর, 1.5 একর, 2 একরের পুকুরটাই কিন্তু হারভেস্টিং করাটা খুবই জটিল হয়ে যায়। পানি কমায়, মানে গুলশা টানতে হয়, জাল টানতে হয়, পানি কমায় জাল ফেলতে হয়। এখানে আরেকটা বিষয় আছে মানিক ভাই, ধরেন আপনার পুকুরটা ছোট হলে এরোটর থাকলে পুকুরে পার ভাঙার ঝুঁকি থাকে। জি, পারে কম্বল বিছাইতে হবে, তাই না? ছোট পুকুর হলে কম্বল লাগবেই, আর বড় পুকুর হলে কম্বলটা দিলেও ভালো, পারটা ভাঙবে কম। জি, গুলশার বিষয়টা হচ্ছে আপনার গুলশা কিন্তু আপনার মাছটা গায়ে খুব নরম, চামড়া খুব পাতলা। কংসের গভীর জল থেকে এটা যেহেতু আমরা বাণিজ্যিক কালচারে এটা ব্রিড করা হয়েছে, এটা হলো কম পিসের মাছ। গুলশার পিস রাখতে হয় সবসময়, মানে গুলশার জন্য স্ট্যান্ডার্ড পিস হচ্ছে 7, 7.5, যেন পরন্ত বিকেলে বেলাতে 8-এর উপরে না ওঠে। গুলশার পুকুরে পানি রাখতে হয় স্বচ্ছ সুন্দর পাতলা পানি রাখতে হবে, হালকা প্লাঙ্কটন। গুলশার পুকুরে পানি মুঠা রাখা যায় না। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, পিএইচটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা পুকুরের মাছ ছাড়া থেকে 8.5 মাস, 9 মাস, 10 মাস বিক্রি পর্যন্ত কন্টিনিউয়াসলি একটা চাষির পিএইচ এর ব্যালেন্সটা মেনটেন করা কিন্তু অনেক কঠিন। যে বিষয়টা হলো গুলশার পুকুর প্রস্তুতি করতে হবে খুব সুন্দর করে। পুকুর অবশ্যই শুকিয়ে নিতে হবে। রেণু থেকে যদি কেউ কালচারে যায়, এটার হিসাবে একটা আলাদা। আর যে কেউ যদি পোনা কিনে দেয়, তাহলে অবশ্যই একদম ভালো করে আপনার প্রস্তুতি করে পিএইচ চেক করে নিতে হবে আগে। পোনা দেওয়ার আগে পিএইচটাকে 7.5-এর মধ্যে রেখে পোনা দিতে হবে, এবং পিএইচটা মানে কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে 2 দিন মিনিমাম পিএইচ চেক করে রাখতে হবে। আপনার স্ট্যান্ডার্ড ঘনত্ব কতটুকু দিতে হবে? ঘনত্ব গুলশার জন্য স্ট্যান্ডার্ড লেভেল এরোটর যদি ছাড়া হয় তাহলে 1200, এরোটর হলে 2000% পারফেক্ট। তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যে যারা উচ্চ ঘনত্ব গুলশা চাষে যাবে, জি, তাদের পুকুরে বেলে মাটি হতে হবে, বৈদ্যুতিক ব্যবস্থা থাকতে হবে, পাশাপাশি এরোটর থাকতে হবে, পারে কম্বল বিছানো থাকতে হবে, পুকুরে আয়তনটা 50 হলে ভালো হয় সর্বনিম্ন, তাই না? এবং ওই চাষে যাওয়ার উপযুক্ত সময়টা কখন? গুলশা হচ্ছে আপনার বেসিক্যালি গুলশা কিন্তু আপনার বৈশাখ মাসের 15 আগে কিন্তু গুলশার ডিমটা পরিপূর্ণ হয় না। বৈশাখের 15 যদি রেনু হয়, তাহলে ধরেন আপনার জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট উইক হচ্ছে গুলশার চাষে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তখন মোটামুটি ডিমটাও পরিপূর্ণ হয়, ঠিক আছে, এবং মাছটাও খুব উৎকৃষ্ট মানের পোনা হয়। জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট উইকে কালচারে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং শীত পার করে ব্যস্ত হবে না। শীত হচ্ছে কি গুলশার হচ্ছে আপনার 2টা প্যাটার্ন। আপনার গুলশার ঝুঁকি কিন্তু সবচেয়ে বেশি হয় মাঘ মাসের 15 থেকে ফাল্গুনের 15, ওয়েদার চেঞ্জের সময়। কারণ মাছ বংশগতভাবে শীতল প্রাণী, যে কোনো মাছই শীতকে সে সহজে মানায় নিতে পারে, কিন্তু শীত থেকে যখন আবহাওয়াটা গরম কনভার্ট হয়, ওই সময়টা হচ্ছে সবচেয়ে ঝুঁকির সময়। তখন কিন্তু মূলত কিন্তু 50% চাষি গুলশার কিন্তু ঝরে যায় মাঘ মাসের 15 থেকে ফাল্গুনের 15-তে ঝরে যায়। আর যাদের মনে করেন যে এরোটর থাকে ভালো, পানি দেওয়ার ব্যবস্থা থাকে ভালো, জেনারেটর থাকে, খাবারটা কম দিতে হয়, পুকুরে পানির পিএইচটা ভালোভাবে মেনটেন করতে পারে, তারা আবার একটু লম্বা সময় যাইতে পারে। ঘনত্ব এটার মধ্যে ডিপেন্ড করে, পুকুরের পরিবেশ, টোটাল সামগ্রিক বায়ো সিকিউরিটি। যারা সুপার ট্যালেন্ট চাষি যারা, ওরাই মূলত হচ্ছে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যায় আপনার 20টা, 22টা, 25টা কেজি আইনে বিক্রি করতে পারে। যেমন মাসুদ ভাইয়ের মাছ বিক্রি করার কথা ছিল কিন্তু বৈশাখের 15-তে, কিন্তু এখন যে জিনিসটা হইলো দেখতে গেছেন দেশের সামগ্রিক অবস্থান, তার কিন্তু সে কিন্তু জাস্ট 1 মাস আগে 67,000 টাকা একটা জেনারেটর কিনছে, শুধু এই মাসটাকে টার্গেট করে এসে কিনছে 76,000 টাকা। পেট্রোল যেহেতু পাওয়া যাচ্ছে না, এজন্য উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে মাছটা বিক্রি করে দেওয়ার জন্য। এবং বিক্রিতে তার কত টাকা লস আপনি চিন্তা করেন। 1.5 মাস আগে আপনি জানেন আমরাই বিক্রি করলাম 40 কেজি 24,000 টাকা মন, আর এই 30 কেজি মাছ আজকে বিক্রি করলাম 22,500 টাকা মন, তার 7,000 টাকা মনে নাই। আর নর্মালি 30 কেজি গুলশা আলির মাছটা কত বিক্রি করছিলাম আমরা গত বছর? 29,000 টাকা। 30 কেজি 29,000, 28,000, 29,000 টাকা নর্মালি আমাদের নেত্রকোনায় 30 কেজি মাছের বাজার থাকে, আর সেই বাজার আসছে আজকে 22,500। তাহলে এই মাছটা আমাদের 7 লক্ষ টাকা, তার 100 মন গুলশা হইলে 7 লক্ষ টাকা বিক্রিতে থাকবে না। এখন এই জন্য যে জিনিসটা হলো, বাজারটা দুরবস্থা আসলে 1 বছর ধরেই বেশি চলছে। হ্যাঁ, 1 বছর ধরে, এই লাস্ট 1 বছর বাজারের দুরবস্থা বেশি হচ্ছে। তো মানিক ভাই, ধন্যবাদ, আপনার আলোচনা খুব ভালো লাগলো। আমি মাসুদ ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই। মাসুদ ভাই, জি ভাই, আপনার এই পুকুরটা তো একেবারে বাড়ির আঙ্গিনা,
ঘরের ধরো আপনার এই দুইটা পুকুরে আমি দেখলাম পাশাপাশি বাড়ির আঙিনায়। সবই আমার বাড়ির আগে না। এই বাড়ির আঙিনায় আমি বেশিরভাগ আপনাদের অঞ্চলে দেখলাম যে পুকুর, বেশিরভাগই পুকুর বাড়ির আঙিনা। আঙিনা। এই বাড়ির আঙিনায় পুকুরটা রাখার সুবিধাটা একটু বলবেন? সুবিধা হইলো আমি নাই, আমার ওয়াইফ আছে, আমার ছোট ছোট বাচ্চারা আছে, আমার লোকজন, আমার এক বোন জামাই আছে, তারাই দেখশন করে। আমরা যেমন না থাকি, আমার ওয়াইফে রোড সাইডে দে, আমার পিচ্ছি বাবু আয়া সাইডে দে, রোড বন্ধ করে লাগাইয়া, এই সুবিধাটাই আর কি। আর তাছাড়া এটা তো অক্সিজেন ফিল করে বেশিরভাগ। আমার পিচ্ছি রেজা করে ফলানো আমাদের রক্ত উঠে ওটা পুকুর পরে রানিং করবো 3-4 পুকুর পার করে ঘোড়া দেশে দেখে ফেলে। ওর বয়স কত? 8 বছর। 8 বছর বয়স। আরে বাবা রে বাবা রে। তার তার মানে বাড়ির আঙিনায় পুকুরটা এই সুবিধাগুলো পাওয়া যায়। তাছাড়াও তো টাকা তো অনেক টাকা বিনিয়োগ করতে হয়। এখন আমার আম্মা আছে, রাত্রে ঘুরতে আসে না, বইয়া দেখতেছে আমি নাই, জেলাত নাই। আপনার আম্মাও আম্মা আছে যে পুকুর করে আপনার পারিবারিক ভাবে আপনি ব্যাপক সহযোগিতা পাচ্ছেন এই দুইটা পুকুরে মাছ চাষ করতে গিয়ে। রাত 12টার পর হইলো আমি রাত 2-3 লাগাত 10-11টার পরে সবাই কইছে তোমরা রিটায়ারে দাও, যা গরম লাগে আমি আছি, সারা রাত আমি আছি। এখন মাসুদ ভাই, আপনি একেবারে সংক্ষিপ্ত আকারে বলবেন আপনার পুকুরটা যে আপনি হারভেস্ট করতে যাচ্ছেন, জি আপনার তো একটা আইডিয়া আছে যে আপনার এই কতটুকু খাবারে কতটুকু মাছ হইতে পারে, এফসিআরটা কেমন আসতে পারে? তো 8 টন 8,200 কেজি খাবার গেছে, আইডিয়া করতেছি 120 মন মাছ। 120 মণ মাছ হইলে আপনার 1700-1800 গ্রাম লাগতে পারে, 1800 লাগতে পারে, তাই না? সবশেষ আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি উচ্চ ঘনত্বে গোসা চাষটা করলেন, শিং থেকে গোসায় আপনি আসছেন, কিন্তু জি। এটা কিন্তু আপনার প্রথম গোসার হারভেস্ট। হারভেস্ট এটা আপনি করতে গিয়ে তো আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে। ইনশাআল্লাহ। নতুন করে যদি কেউ চাষে আসতে চায় সেক্ষেত্রে তাহলে তো উস্তাদ লাগবো, আমার তো উস্তাদ আছে, উস্তাদের পরামর্শ মতন মানিক ভাই আছে, মানিক ভাই পরামর্শ নিয়ে আমি যে ওটুক আগাইছি। তার মানে আপনি বলছেন নতুন করে যদি কেউ চাষে যেতে চায় তাহলে তারও একজন অভিজ্ঞ উস্তাদের প্রয়োজন। অভিজ্ঞ উস্তাদের প্রয়োজন, পরামর্শদাতা লাগবো, না হইতো না। আপনার পুকুরের মাসিক পরিচর্যার একটু সিস্টেমটা আমাকে একটু বলবেন? মাসিক হলো জীবাণুনাশক, কুকুরনাশক, গ্যাসের ডোজ, প্রোবায়োটিক। প্রোবায়োটিক। আপনি শুরু করেন কি দিয়ে? ধরুন যদি প্রথম কুকুরনাশক করি, কোনটা করেন? প্যারানিল। প্যারানিল। আর একবার প্যারানিল আর একবার বারকিলবেট। বারকিলবেট, অর্থাৎ ঘোরায় ফেরায় দুইটা করেন? দুটা করি। এরপরে উপন্যাসকের করার পরে আপনি কি করেন? জীবাণুনাশক। জীবাণুনাশক কোনটা করেন জীবাণুনাশক? বিকেসি বিএনএফ। বিএনএফ বিকেসির সাথে কি লবণ দেন? লবণ দেই, লবণ দেই। লবণ দেন না? লবণ দিয়ে মিশিয়ে একসাথে ব্যবহার করেন। করলেন আপনি জীবাণুনাশকের পরে আপনি গ্যাসের ডোজ করেন। গ্যাসের ডোজটা কিভাবে করেন? পশিল দিই, এই ইউকা দিই, এমোভার দিই। অর্থাৎ ফসিল হচ্ছে আপনার জিওলাইট, বিএনএফ এর। এরপরে এমোভার দিচ্ছেন এবং সাথে এই ইউকা দিচ্ছেন, ইউকা প্রো, ইউকা প্রোটা দিচ্ছেন। এটি দিন একসাথে মিশিয়ে সেটাই দিয়ে দেন। সেটাই দিয়ে দিই। প্রবায়োটিক কিভাবে করেন? প্রবায়োটিক করি মাঝে মাঝে করি লালি দেয়া, মাঝে মাঝে করে চিনি, মানিক ভাই যাবা বলে কোনো সময় বলে চিনি দেয়া, কোনো সময় লালি দেয়া। অর্থাৎ এভাবে মিক্সার করে প্রবায়োটিকটা করেন। আপনার এই ডোজগুলা আপনার কতদিন পর করেন? এই প্রোবায়োটিক 20 দিন, 28 দিন, 15 দিনও যায়, 25 দিনও যায়। অর্থাৎ মাছ বড় হইতে থাকে আর ডোজটা আগাইতে থাকে। পুকুরের পরিবেশ কি বাদে করে করে। ও আচ্ছা, পুকুরের পরিবেশটার উপর অনেকটা নির্ভর করে। পুকুরের পরিবেশটা কি অবস্থা রয়েছে এটার উপর নির্ভর করে। এখন আপনার পুকুরে পানিটা আপনি কি পরিমাণে পরিবর্তন করতে হয়েছে? আর ডেইলি মানে 5 ঘন্টা বাইর করছি, 5 ঘন্টা 6 ঘন্টা করে ডেইলি 5-6 ঘন্টা বাইর করতে হয়েছে। আর মোটর কন্টিনিউ চলছে। মোটর কন্টিনিউ। এরোশন ব্যবস্থাটা আপনি কিভাবে করতেন? বিকালে 5টার দিকে ছাড়ছি, 4টার দিকে ছাড়ছি, 4টা থেকে 6টা লাগাত। খাবার দিয়ে বাদ 11টা, রাত্রে 11টা থেকে ছাড়ছি, 7টা লাগাত, সকাল 7টা পর্যন্ত। 7টা লাগাত। খাবার কত বেলা দিতেন? খাবার এক বেলা দিতাম। এক বেলা দিতেন। টোটাল এক টাইমে আপনার সর্বোচ্চ কত কেজি খেয়েছে? একবারে টোটাল 60 কেজি পর্যন্ত খাইছে। 60 কেজি পর্যন্ত খেয়েছে কয়েকদিন, 60 কেজি, 50। লাস্ট একবারে বিক্রি আগ পর্যন্ত কত কেজি খাইলো? লাস্টে বিক্রি পরে যায় ওয়েদারটা তাহলে খারাপ, তো খাইছে না। কালকে কইছে 50 কেজি, আগের দিনও কইছে 50 কেজি। 50 কেজি খাইছে। 50 কেজি খাইছে। থ্যাংক ইউ মাসুদ ভাই, খুব ভালো লাগলো ইনশাআল্লাহ। আর আপনি আরেকটা পরামর্শ দিবেন ছোট্ট করে? জি ভাই। আপনি যে বললেন যে নতুন যারা চাষ শুরু করবে, নতুন উদ্যোক্তা যারা হবে, যারা কোম্পানির লোক আছে, আমি মানিক ভাইয়ের সাথে বোঝাবো, পরামর্শ করে করি। আঞ্জল লিটন ভাই আছে, বুঝছেন, তারা সারা পরামর্শ ছাড়া আমি আর এই কিনানো যায় না, বাইরে যায় না আর কি। বুঝি আপনার ট্রেনও বুঝি, আরেকজনের ট্রেন বুঝি, আর আমার কোনো শেষ নাই। অর্থাৎ আপনি জানতেই থাকে, জানার আমার কোনো নাই। এখন যারা নতুন যুক্ত হবে চাষে, তারা কি মাঠ পর্যায়ে আসবে? তারা যদি না এতে তো লাভবান হইতে পারতো না।
শিখতে পারবে না। শিখতে পারবে না। শিখতে গেলে মাঠ পর্যায়ে আসতে হবে। মাঠ পর্যায়ে আসতে হবে, ভালো উস্তাদের বলে যাইতে হবে, উস্তাদের যন্ত্রণা দিতে হবে। যে মানিক ভাই আমি রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, রোজার মাসে এরি খাওয়ার পরেও মানিক ভাই মাছের ঠিক অবস্থা, এ কারণ নাই, কি করতাম এই অবস্থা, এই কোন দিছে একটা মাছ খানি, তাহলে মানিক ভাই মাছ তো এই অবস্থা গেছে। খুব ভালো লাগলো মাসুদ ভাই, আপনি অসুস্থ, তারপরে আমি আপনাকে অনেকটা কষ্ট দিয়েছি। সুপ্রিয় চাষি ভাইরা, আচ্ছা। মাসুদ ভাই মূলত চাষটা উনি বুঝেন, জানেন। আমি স্ক্রিনে মাসুদ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব, আপনারা মাসুদ ভাইয়ের পরামর্শ নেবেন। পাশাপাশি মানিক ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিব। মানিক ভাই বিএনএফ কোম্পানির, আপনারা জানেন, বৃহত্তম ময়মনসিংহের উনি দায়িত্বে রয়েছেন। মানিক ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। মানিক ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা যারা নতুন করে চাষে শুরু করবেন, তারা অবশ্যই অভিজ্ঞ চাষির সান্নিধ্যে গিয়ে তারপর চাষটা শুরু করবেন, তা না হলে লস হওয়ার সম্ভাবনা রয়েছে। মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন, মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।